হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে অনেকদিন পরে তোমাদের সাথে আবার আমি যুক্ত হয়েছি। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সহজ পাঠকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে নাও রেগুলার আপডেটের জন্য। তো তোমাদের সাথে আমি আলোচনা করছিলাম মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউজ অন ইন্ডিয়ান পলিটি। আজকে হচ্ছে পার্ট 5। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সো কোশ্চেন নাম্বার 61 থেকে আমরা আবার কন্টিনিউ করব। আজকে প্রথম প্রশ্ন, আর্টিকেল 21 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এনশিওরস। সো আর্টিকেল 21-এ আমাদের ভারতীয় সংবিধানে কোন স্পেসিফিক সেকশনটার কথা বলা হয়েছে? এখানে চারটে অপশনস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রাইট টু রিলিজিয়ান, ডিউ প্রসেস অফ ল, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটি হয়ে যাচ্ছে সেটি হচ্ছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আমাদের ভারতীয় সংবিধানে এই আর্টিকেল 21 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আর্টিকেল 21-এর মধ্যে কিন্তু অনেক অনেক রাইটস রয়েছে, নিয়ার অ্যাবাউট 100টার মতো রাইটস তো আমরা বলতেই পারি। অনেক অনেক হিউম্যান রাইটস রয়েছে এবং আমাদের এই বেঁচে থাকার অধিকার এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার কিন্তু অত্যন্ত ভাইটাল। দেখো এখানে আমরা যে স্পেসিফিক সেকশনটা দেখতে পাচ্ছি যে আর্টিকেল 21-এর মধ্যে বলা আছে যে কোনো পার্সনকে ডিপ্রাইভ করা যাবে না তার লাইফে এবং পার্সোনাল লিবার্টিতে। এবং এখানে দেখো একটা স্পেসিফিক সেকশন আমাদের মেনশন করা আছে ভারতীয় সংবিধানে, অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। তো এখানে এই অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল কি, এটা জানতে গেলে আমাদের 2 মিনিট সিরিজে অলরেডি আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তবু ছোট্ট করে বলি যে ডিউ প্রসেস অফ ল এবং প্রসিডিওর এস্টাবলিশ বাই ল হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের সাথে এবং বিভিন্ন যে দেশে কোন কোন দেশে কি কি ধরনের প্রসিডিওর মেনটেন করা হয়। যেমন ধরো আমাদের এই যে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল, এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল মানে কি, অ্যাকর্ডিং টু ল যাবতীয় যা স্পেসিফাই করা আছে কোট আনকোট সেই অনুযায়ী কিন্তু সেই নিয়মটা মানতে হবে। ডিউ প্রসেস অফ ল এর ক্ষেত্রে কিন্তু খানিকটা ছাড় রয়েছে। একটা ছোট্ট এক্সাম্পল আমরা এক্ষেত্রে দিতে পারি। ধরা যাক কোনো ব্যক্তিকে বলা আছে যে অ্যারেস্ট করতে হবে রাত্রি 12টার সময়। যদি আমাদের প্রসিডিওর এস্টাবলিশ বাই ল মেনশন করা হয়, মানে এই গাইডলাইন মেনে যদি কাউকে অ্যারেস্ট করা হয়, তাহলে কিন্তু সে ব্যক্তিকে রাত্রি 12টার সময় অ্যারেস্ট করা হবে। এক্ষেত্রে তার যদি কোনো শারীরিক অসুস্থতা থাকে বা কোনো রকম সমস্যা থাকে সেটাকে মানা হবে না, যা আছে সে অনুযায়ী। ডিউ প্রসেস অফ ল ইউএসএ তে ফলো করা হয়। সেক্ষেত্রে দেখা হবে যদি ব্যক্তিটি অসুস্থ থাকে, তার কোনো কমপ্লিকেশনস থাকে, মেডিকেল সমস্যা থাকে, তাহলে তাকে কিন্তু অবশ্যই অ্যারেস্ট করতে হবে। বাট তাকে কিন্তু সেই যে টাইমিংটা সেটাকে একটু চেঞ্জ করা যেতে পারে, একটু মডিফাই করা যেতে পারে। অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর থেকে কিন্তু ডিউ প্রসেস অফ লটা কিন্তু অনেকটা বেশি মডিফাইড ভার্সন বলা যেতে পারে বা অনেকটা বেশি স্পেসিফাই। একজন ব্যক্তি অপরাধ করছে কি করছে না সেক্ষেত্রে কিন্তু বিচার কার্যে এই ডিউ প্রসেস অফ লটা খুব ভালোভাবে মেনটেন করা হয়। বর্তমানে আমাদের যারা এক্ষেত্রে জাজেসরা রয়েছেন তারাও কিন্তু এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর কনসেপ্টটা, যেটা ইউকে থেকে আমরা অ্যাডপ্ট করেছি, সেটার থেকে বেশি ডিউ প্রসেস অফ লকে গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল 21-এ ফ্রিডমের কথা যে বলা হয়েছে পার্ট 3-তে মেনশন করা আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় সংবিধানে যে সমস্ত ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেই সমস্ত ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই যখন এমার্জেন্সি চলে তখন এমার্জেন্সিতে কিন্তু আর্টিকেল 21-কে কখনোই বাধা দেওয়া যাবে না। কারণ একজন মানুষ বেঁচে থাকার অধিকার, তাই না, একটা মানুষের বেঁচে থাকার অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার কখনো ক্ষুণ্ণ করা যেতে পারে না। এক্ষেত্রে অবশ্যই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তার পার্সোনাল লিবার্টিকে কোনোভাবে ডিপ্রাইভ করা যাবে না। এক্ষেত্রে অনেক অনেক কেস ল আছে, মেনকা গান্ধী কেস রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের এক্ষেত্রে একে গোপালন কেস রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা 2 মিনিট সিরিজ আমাদের সহজ পাঠ চ্যানেলে, যেটা আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি, একটু দেখো, তাহলে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। আন্ডার হুইচ অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ভোটিং এজ রিডিউস টু 18 from 21? এক্ষেত্রে আমরা জানি যে প্রাথমিক পর্যায়ে 21 বছর বয়স সীমা ছিল ভোটাধিকারের ক্ষেত্রে, বর্তমানে কিন্তু 18 হয়ে গেছে। এবং এটা আমরা প্রত্যেকে জানি যে 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটি 1989-এ ইমপ্লিমেন্টেড হয়। যদি বলা হয় যে কত সালের অ্যাক্ট, তাহলে হচ্ছে 1988। আর যদি বলে কবে থেকে ইমপ্লিমেন্ট হয়, তাহলে 1989, পরের বছর থেকে ইমপ্লিমেন্ট হয়।
আমাদের যখনই 18 বছর বয়সসীমা হবে, 18 বছর বয়সসীমা হলেই আমরা কি করতে পারি, এক্ষেত্রে ভোটাধিকার দিতে পারি। এক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ইউনিভার্সাল মানে কি সকলের জন্য, অ্যাডাল্ট মানে আমরা প্রাপ্তবয়স্ক, এবং ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে ফ্রি। এই কথাগুলো না ভীষণ গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, কোনো ব্যক্তিকে 18 বছর বয়স হলে ভোট দেওয়ার অধিকার থেকে কিন্তু ডিসক্রিমিনেট করা যাবে না। যে কোনো কাস্টের হোক, যে কোনো রেস, রিলিজিয়ান, সেক্স, লিটারেসি, ওয়েলথ, সো অন, প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া রয়েছে তাকে কিন্তু বাধাপ্রাপ্ত করা যাবে না। সে কিন্তু ভোটে একজন প্রার্থীও হতে পারে, সেটা লোকসভা, স্টেট লেজিসলেচারের রেসপেক্টে, বা সে ভোটাধিকার পেতে পারে। এই যে রাইট টু ভোট, এই রাইট টু ভোট কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল রাইট। তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন আমি দেখতে পাই যে রাইট টু ভোটকে তোমরা বলো লিগাল রাইট। লিগাল রাইট কখনোই নয়। যখনই আমরা ভোটাধিকার পাচ্ছি, আমাদের প্রাথমিক পর্যায়ে ভারতীয় সিটিজেন হতে হবে, 18 বছর বয়স হতে হবে। তাহলে এটা কিন্তু খুব স্পেসিফাই ভাবে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মেনশন করা আছে। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সেকশন, মানি বিল। মানি বিল ফাইনালি ডিটারমাইন কে করেন? মানি বিল ফাইনালি ডিটারমাইন করেন মানে অনেক ধরনের ধরো বিল রয়েছে, তার মধ্যে কোনটা মানি বিল সেটা ডিসাইড করবেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার ডাব্লিউবিসিএস এসছে, ডিফারেন্ট এক্সামিনেশনে এসছে। এটার আনসার হবে স্পিকার। আমাদের যিনি স্পিকার, লোকসভার যিনি অধ্যক্ষ, যিনি হচ্ছেন প্রিসাইডিং অফিসার, অর্থাৎ পরিচালনা করছেন, সেটা ফাইনালাইজ করছেন মানি বিলকে স্পিকার। এবং এক্ষেত্রে মানি বিলের যে সেকশন থেকে আমাদের কয়েকটা সেকশন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন আসতে পারে যে মানি বিল কততম আর্টিকেলে মেনশন করা আছে। তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমি একটুখানি তোমাদেরকে লিখে দিই। তোমাদের এখানে মানি বিল মেনশন করা আছে আমাদের আর্টিকেল 110-এ, ঠিক আছে। আমি তোমাদের একটা ট্রিক্স বলেছি এর আগে বিভিন্ন সময়, যে আর্টিকেল 110 হচ্ছে মানি বিল, একটুখানি তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর আর্টিকেল 112 হচ্ছে এক্ষেত্রে বাজেট। তো কি করে মনে রাখবো আমরা এই ছোট্ট ট্রিক্সটা? দেখো 12-1 আর 10-1, তার মানে কি জানুয়ারি মাসের 1 মানে জানুয়ারি, 10 তারিখে আমি মানি পেলাম বা স্যালারি পেলাম, দ্যাট ইজ মানি বিল। আর 12 তারিখে আমি আমার বাজেটটা ফাইনালাইজ করলাম যে কোন জায়গায় কতটা খরচা করব, তাহলে 12 হচ্ছে 112 হচ্ছে বাজেট, ঠিক আছে। এগুলো ছোট ছোট ট্রিক্স মনে রাখার জন্য, খুব ইজি তোমাদের মনে থাকবে। তো মানি বিল হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা শুধু এবং শুধুমাত্র লোকসভা থেকে ইন্ট্রোডিউস করা হয়, কখনোই কিন্তু রাজ্যসভার থেকে ইন্ট্রোডিউস করা হয় না। এবং এক্ষেত্রে কিন্তু ফাইনালি দেখো, এই যে মানি বিলটা ইন্ট্রোডিউসড হবে, এটা আগে থেকেই প্রায়ার রেকমেন্ডেশন, মানে কি আগে থেকেই একটা পারমিশন দিয়ে দেওয়া হয়, কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে মানি বিল থেকে কি কি কোশ্চেন আসতে পারে? মানি বিল কত আর্টিকেল? 110। মানি বিল কে ইন্ট্রোডিউস করে? লোকসভা। এবং এক্ষেত্রে মানি বিল কি রাজ্যসভা ইন্ট্রোডিউস করতে পারে? কখনোই নয়। কার দ্বারা প্রায়ার রেকমেন্ডেশন হয়? প্রেসিডেন্টের দ্বারা। কে রিজেক্ট করতে পারে, অ্যাপ্রুভ করতে পারে, সেটাও কিন্তু প্রেসিডেন্ট হবে। বাট প্রেসিডেন্ট কিন্তু এটাকে কখনোই রিটার্ন করতে পারেন না, খুব গুরুত্বপূর্ণ, কখনো রিটার্ন করতে পারেন না। কারণ দেখো, তিনি তো প্রথমেই অ্যাপ্রুভ করে দিচ্ছেন, তিনি তো প্রথমেই রেকমেন্ড করে দিচ্ছেন যে ইয়েস দিস ইজ মানি বিল, এটাকে আমি অ্যাপ্রুভাল দিয়ে দিলাম, প্রায়ার অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। তাহলে সেটাকে কেন উনি রিজেক্ট করবেন? সেটা হয় না। মানি বিলকে ম্যাক্সিমাম 14 দিনের জন্য রাজ্যসভা কি করতে পারে? হোল্ড করে রাখতে পারে, হোল্ড করে রাখতে পারে। বাট ফাইনালি কিন্তু মানি বিলের পাওয়ারটা কিন্তু আছে আমাদের লোকসভা থেকে, ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। The basic aim and objective of the Indian Constitution have been discussed in the, তো এক্ষেত্রে আমাদের বেসিক এইমস অ্যান্ড অবজেক্টিভস, মূল উদ্দেশ্য, তাই না? একটা সংবিধান তৈরির ক্ষেত্রে মূল কিছু উদ্দেশ্য থাকে, কিছু নিয়ম কানুন থাকে, তাই না? একটি সংবিধানকে আমরা যে পড়বো, জানবো, তার কিছু উদ্দেশ্য আছে। কেন সংবিধান তৈরি হলো? অবশ্যই যাতে একটি দেশের ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়। কেন সংবিধান তৈরি হলো? যাতে আমাদের দেশের নেচারটা আমরা বুঝতে পারি, তাই না? এক্ষেত্রে অবজেক্টিভস থাকতে পারে। এবং অবশ্যই কিন্তু
এর উদ্দেশ্য কি? যাতে প্রত্যেকে একদম ইকুয়াল ভাবে প্রোটেকশন পায়, প্রত্যেকে সুবিচার পায়, তাই না? একটা সংবিধান কেন? একে বলা হয় মাদার অফ আদার লস। অন্যান্য যাবতীয় যে ল আছে তার মধ্যে থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, যার আন্ডারে আমাদের এক্সিকিউটিভ কি করছে, এক্সিকিউটিভ যারা রয়েছে তারা এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে থেকে দেশটাকে কি করছে, পরিচালনা করছে, এক্সিকিউট করছে। ল বানাচ্ছে কারা? ল বানাচ্ছে লেজিসলেচার। তারপরে জুডিশিয়ারি আসছে, জুডিশিয়ারি সেটাকে ইন্টারপ্রেট করছে, দেখছে যথাযথ কতটা মেনটেন হয়েছে, তাই না? তো সিম্পল আনসার, এক্ষেত্রে আনসার হচ্ছে প্রিয়াম্বল, যাকে আমরা দেখতে পাচ্ছি প্রিয়াম্বল জানলে যে কোনো দেশের আমরা কনস্টিটিউশন বুঝতে পারি। আমাদের ভারতীয় সংবিধানও প্রিয়াম্বল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেকশন আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া। যারা যারা প্রিয়াম্বল মুখস্থ করনি তাদের বলবো অবশ্যই প্রিয়াম্বলকে মেমোরাইজ করে নেবে, কারণ এখন কিন্তু WBCS এর ইন্টারভিউতেও প্রিয়াম্বলের কোশ্চেন আসছে। প্রিয়াম্বলকে মেমোরাইজ করে যেতে হবে, যদি আনসার না দিতে পারো তাহলে কিন্তু খুবই এটা লজ্জার বিষয় হবে, তাই না? তো দেখো এখানে প্রিয়াম্বলকে অনেক ধরনের বিবৃতি আমরা দেখতে পাচ্ছি। কেউ ওকে বলছে ইন্ট্রোডাকশন, কেউ ওকে বলছে প্রিফেস। কে এম মুন্সি, যিনি ড্রাফটিং কমিটির একজন গুরুত্বপূর্ণ মেম্বার ছিলেন, আমাদের গণপরিষদে যারা সংবিধান রচনা করেছিলেন, তিনি বলেছিলেন হরোস্কোপ অফ আওয়ার সভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। হরোস্কোপ মানে কি? আমরা অনেকে হরোস্কোপ করাই তো, কুষ্টি করাই, তার মানে কি জীবন পঞ্জি, অর্থাৎ জন্মের সময় থেকে কুষ্টি করা হয় কেন? তার সারাটা জীবন, তার মৃত্যু পর্যন্ত। কেউ কখনোই মৃত্যু বলতে পারে না, তাই না? আমাদের জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না, এটা বিধাতার লিখন, কিন্তু তবু একটা অ্যাজাম্পশন যে আমাদের কতটা আমাদের মানে সঠিকভাবে আমাদের কোনো আপ ডাউনস আছে নাকি, কতটা আমরা কোন সেক্টরে গিয়ে পড়াশোনা করতে পারি, যারা একদম প্রপার অ্যানালিসিস করেন তারা কিন্তু বলে দিতে অনেকটাই পারেন। তো হরোস্কোপ থেকে বুঝতে পারি ব্যক্তি সম্বন্ধে, তাই না, যে কার হরোস্কোপ। তেমনি হরোস্কোপ থেকে আমরা বুঝতে পারি আমাদের দেশের স্ট্রাকচারটা কেমন। দ্যাটস ওয়াই কে এম মুন্সি কথাটা বলেছেন। এবং প্রিয়াম্বলের রেসপেক্টে আমরা দেখতে পাই প্রিয়াম্বল কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের একদম প্রথম পর্যায় থেকে এসেছিল। আমরা দেখতে পাচ্ছি যে জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন নিয়ে এসেছিলেন যখন আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বাররা মিলে একটা এই যে ফরমেশনের প্রসেসে চলছিলেন, তাই না? আমরা জানি যে ফার্স্ট মিটিং হয়েছিল 9 ডিসেম্বর 1946, আমরা জানি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই 13 ডিসেম্বর কিন্তু তিনি নিয়ে এসেছিলেন এই সেকশনটা। তোমাদের জন্য আজকে প্রশ্ন, এই অবজেক্টিভ রেজলিউশনের মডিফাইড ভার্সন প্রিয়াম্বল আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই অবজেক্টিভ রেজলিউশনকে কবে ভারতীয় সংবিধান অ্যাডপ্ট করেছিল? আমরা জানি এখনো পর্যন্ত প্রিয়াম্বল মাত্র একবারই অ্যামেন্ডেড হয়েছে, দ্যাট ইজ 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, এবং এটা হচ্ছে 1976-এ। 3টে নতুন শব্দ অ্যাড অন করা হয়েছে, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার এক্সামে এসছে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন, which of the following is a feature common to both Indian Federation and American Federation? very very important. দেখো আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন দেশের থেকে আমরা নিয়ার অ্যাবাউট, আমরা যেটা জানি অন অ্যান অ্যাপ্রক্সিমেট 60খানা কান্ট্রিজের কনস্টিটিউশন প্লাস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এর মাধ্যমে আমরা কি করেছি, ডিফারেন্ট কনসেপ্টগুলোকে আমাদের কনস্টিটিউশনে অ্যাড অন করা হয়েছে, তাই তো? তো এক্ষেত্রে আমেরিকারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের ইন্ডিয়াতে ফেডারালিজম ফলো করা হয়, ফেডারালিজম, ঠিক আছে? তো ফেডারাল কথাটার অর্থ আমি তোমাদের এর আগে বহুবার বলেছি, ফেডারাল শব্দটির অর্থ হচ্ছে মোর দ্যান ওয়ান। আমাদের এখানে আমরা জানি তো যে আমাদের এখানে গভর্নমেন্ট কিন্তু একটা নয়, এখানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে হচ্ছে স্টেট গভর্নমেন্ট আছে, ডিফারেন্ট স্টেট গভর্নমেন্টস বলবো, কারণ একটা স্টেট গভর্নমেন্ট না, ডিফারেন্ট স্টেটের গভর্নমেন্ট। এর পাশাপাশি আমাদের এখন লোকাল গভর্নমেন্টের কনসেপ্ট এসে গেছে। এখানে হচ্ছে গ্রামের লোকাল গভর্নমেন্ট হচ্ছে পঞ্চায়েত, আর শহরের লোকাল গভর্নমেন্ট হচ্ছে মিউনিসিপ্যালিটি। কিছুদিন আগে মিউনিসিপ্যালিটি ভোট হলো আমরা জানি, এবং এখন আবার পঞ্চায়েত ইলেকশন হবে গ্রামের সেকশনের জন্য, মানে লোকাল সেক্টর, রাইট? তো এক্ষেত্রে ফেডারাল শব্দটার অর্থ মোর দ্যান ওয়ান। এবার দেখো আমাদের এখানে ইন্ডিয়া একটা ইউনিয়ন, মানে অ্যাজ আ ইউনিট, তার ভিতরে ডিফারেন্ট স্টেটস আছে। তো এই স্টেটস গুলো কিন্তু ইন্ডিয়ার ভেতরে রয়েছে, মানে ইন্ডিয়ার
এই যে ইউনিয়নের ভেতরে আছে, এরা কিন্তু একে অপরের সাথে কখনো এগ্রিমেন্ট করেনি, ঠিক আছে, এগ্রিমেন্ট করেনি একে অপরের সাথে যুক্ত হওয়ার জন্য। আমেরিকাতেও ফেডারেশন ফলো করা হয়। আমেরিকার ফেডারেশনটা কি, এখানে আমেরিকাতে প্রথমে ছিল 15টা স্টেটস, ঠিক আছে, আমার ডেটাতে যদি একটু কম বেশি হয় তোমরা অবশ্যই ঠিক করে নেবে। তারপরে সেটা একে অপরের সাথে এগ্রিমেন্ট করে করে অ্যাড অন হতে হতে হয়েছে 52খানা স্টেটস। তো তাই জন্য বলা হয় স্টেটসরা কি করেছে, মানে একে অপরের সাথে এগ্রিমেন্ট করেছে, তাই জন্য বলা হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ইউনাইটেড হয়েছে স্টেটস গুলো, দেন আমেরিকা ফর্ম হয়েছে। বাট আমাদের ইন্ডিয়াতে প্রথমেই ইন্ডিয়া ছিল, তার ভিতরে স্টেটস গুলো ছিল। এই স্টেটস গুলো একে অপরের থেকে কিন্তু সিসেট করতে পারে না, মানে একে অপরের থেকে আলাদা হতে পারে না। আমাদের পার্লামেন্টের ক্ষমতা আছে। পার্লামেন্ট কি করতে পারে, পার্লামেন্ট প্রেসিডেন্টাল স্পেসিফিক্যালি সেকশনে অর্ডারের মাধ্যমে পার্লামেন্ট চাইলে কি করতে পারে, একটা রাজ্য থেকে অন্য রাজ্য ভেঙে নতুন রাজ্য তৈরি করতে পারে, নতুন কোনো সেকশনকে নিজের আন্ডারে আনতে পারে, সেটা পার্লামেন্টের সেকশন, ঠিক আছে, সেটা আমরা পরে কোনোদিন পড়বো, ইউনিয়ন অ্যানেক্স টেরিটরি চ্যাপ্টার। বাট এত কিছু বলার পেছনে কারণটা কি, আমেরিকান ফেডারেশন আমরা ফলো করি না, আমরা ফলো করি ক্যানাডিয়ান ফেডারেশন। বাট আমাদের ইন্ডিয়ার সাথে আমেরিকার কি মিল আছে সেটাই আজকের কোশ্চেন। তো এক্ষেত্রে আনসার হচ্ছে ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। ফেডারেল সুপ্রিম কোর্ট মানে কি, আমাদের কনসেপ্টের এখানে 4টে অপশন রয়েছে, দেখো, সিঙ্গেল সিটিজেনশিপ যেটা আমরা আমেরিকা থেকে নিইনি, 3 লিস্ট যেটা আমরা আমেরিকা থেকে কনসেপ্টটা নিইনি, ডুয়াল জুডিশিয়ারি কনসেপ্টটাও কিন্তু আমরা আমেরিকা থেকে অ্যাডপ্ট করিনি। বাট সুপ্রিম কোর্টের কনসেপ্ট কিন্তু আমরা আমেরিকা থেকে অ্যাডপ্ট করেছি, এম আই রাইট? সুপ্রিম কোর্টের কনসেপ্ট আমরা আমেরিকা থেকে অ্যাডপ্ট করেছি। এবং এখানে ফেডারেল কথাটা বলছে কেন, সুপ্রিম কোর্ট কটা আছে আমাদের, একটি সুপ্রিম কোর্ট, বাট ফেডারেল কেন বলছে, ফেডারেল বলছে কারণ সুপ্রিম কোর্টের অনেক অনেক জুরিসডিকশন, মানে একটা জুরিসডিকশন নয়, ডিফারেন্ট এরিয়া, মোর দ্যান ওয়ান, মানেই ফেডারেল। হোপফুলি বুঝতে পারছো কথাগুলোকে, আমাদের ক্যাচ করতে হবে। যারা 90% টার্গেট নিয়েছো, পলিটিতে 90% পাওয়া যেতে পারে, 80 থেকে 90% টার্গেটে আছো, তাদেরকে কিন্তু এই কিওয়ার্ডস গুলোকে ধরতে হবে। তারা সেই অনুযায়ী পড়লে কিন্তু তোমরা অনেক অনেক বেশি স্কোর করতে পারো। ম্যাথের মতো কিন্তু নাম্বার ওঠে পলিটিতে। যারা বলে যে পলিটিতে 60% 70% নাম্বার, তারা ততটাই পড়বে। যারা বেশি নাম্বার চাইছো অবশ্যই ফলো করো, ওকে? তো এক্ষেত্রে দেখো, আমি যেটা তোমাদের বললাম, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইনগ্রেট হয়েছে 28 জানুয়ারি 1950। আমাদের কনস্টিটিউশন ডেট অফ অ্যাডপশন হয়েছিল 26 এক্ষেত্রে 26 নভেম্বর 1949। এবং আমাদের কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স কবে হয়, 26 জানুয়ারি, ঠিক 1-2 দিন পরেই 28 তারিখে এটা ইনগ্রেট হয়। আমাদের সুপ্রিম কোর্টের কনসেপ্টটা প্রথম পর্যায়ে ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে কনসেপ্টটা থেকে ফলো করা হয়। 124 থেকে 147 মনে রাখবে, 124 থেকে 124 থেকে 147 পার্ট 5 এ অল অ্যাবাউট সুপ্রিম কোর্ট বলা আছে, ভীষণ ইম্পর্টেন্ট, অল অ্যাবাউট সুপ্রিম কোর্ট, ওকে? পার্ট 5 যখনই পড়বো আমরা, এটা তোমাদের একটা ছোট্ট করে জানিয়ে রাখি, পার্ট 5 আমাদের কনস্টিটিউশনে যা আছে সব ইউনিয়নকে নিয়ে বলে। দেখবে তোমরা নিজেরা লক্ষ্মীকান্তের পলিটির বইটা ফলো করবে যারা, দেখবে একটু। আর পার্ট 6 অলওয়েজ স্টেটকে বলে, ঠিক আছে? তো 124 থেকে 147 পার্ট 5 এ আমাদের কনস্টিটিউশনে বলা আছে সুপ্রিম কোর্টের ইন্ডিপেন্ডেন্স, জুরিসডিকশন, পাওয়ার, প্রসিডিওর, যেমন আমি বললাম অরিজিনাল, অ্যাপিলেট, অ্যাডভাইজারি, কোর্ট অফ রেকর্ড, রিট জুরিসডিকশন এন্ড সো অন, ঠিক আছে? আমরা জানি যে সুপ্রিম কোর্টের রেসপেক্টে সুপ্রিম কোর্টের জাজেসদের সংখ্যা কিন্তু 2019 আগে পর্যন্ত ছিল 31, এখন হয়ে গেছে 34। তাহলে 33 আদার জাজেস এবং একজন হচ্ছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বর্তমানে চিফ জাস্টিসের নাম কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া ইজ এ। তো তোমাদের না এটা পড়তে হবে কি কি ধরনের বডি, কনস্টিটিউশনাল বডি কাকে বলে, নন কনস্টিটিউশনাল বডি কাকে বলে, ঠিক আছে, স্ট্যাটিউটারি বডি কাকে বলে, নন স্ট্যাটিউটারি বডি কাকে বলে, মাল্টিল্যাটারাল বডি কাকে বলে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের মেন্সের জন্য, ঠিক আছে? স্ট্যাটিউটারি বডি ডিপার্টমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ স্টেট গভর্নমেন্ট, নাকি রিজার্ভ ব্যাংকের সাবসিডিয়ারি? তো সিম্পল আনসার স্ট্যাটিউটারি বডি, আর অপশনস গুলো দেখার কোনো প্রয়োজনীয়তা আমরা নেই। এক্ষেত্রে প্ল্যানিং কমিশন মার্চের 1950-এ স্পেসিফিক্যালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে তৈরি হয়েছে। 1946-এ চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী। তোমাদের এক্ষেত্রে আমি চেষ্টা করব কোন কমিশনের কে হেড ছিলেন, কি তার মোটো অবজেক্টিভ, সেটা নিয়ে একটা তোমাদের জন্য ভিডিও আনার বা ক্লাস আনার।
যাতে তোমাদের এই ট্রিক্সগুলো তোমরা মনে রাখতে পারো। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই বডিজগুলো নিয়ে ক্লাস নিতে এবং কমিটি কমিশন নিয়ে ক্লাস নিতে, আমি নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে প্ল্যানিং কমিশন হচ্ছে অ্যাডভাইজারি বডি, এটা কিন্তু কনস্টিটিউশনাল বডি না, তার মানে কি সংবিধানে মেনশন নেই। 2015 সালে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করা হয়েছে নতুন বডি, যাকে আমরা নীতি আয়োগ নামে জানি। নীতি আয়োগের এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নীতি আয়োগের চেয়ারম্যানের নাম কি? আমাদের যিনি বর্তমানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি, মনে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। ভেরি ইজি কোশ্চেন, প্রত্যেকে পারবো। Which of the given legislation gives constitutional status to three-tier panchayati raj system? তো এক্ষেত্রে 3-tier panchayati raj system আমরা এখানে দেখতে পাচ্ছি। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আর কিছু দেখারই প্রয়োজনীয়তা নেই যে 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের গ্রামের লোকাল গভর্নমেন্ট হয়ে গেছে গ্রাম পঞ্চায়েত, যেটা কিনা পার্ট 9 এ মেনশন করা আছে। এবং শিডিউল যদি বলে তাহলে অবশ্যই 11th শিডিউল। ঠিক আছে, কতগুলো আইটেমকে মেনশন করা আছে দেখো, একটু কোশ্চেন যদি টাফ দেয় তাহলে কিন্তু কোশ্চেন দিতেই পারে কতগুলো আইটেম, তো আনসার হচ্ছে 29 খানা। এবং 73rd অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গ্রামের লোকাল গভর্নমেন্টের যে নাম, যে বিলটার নাম কি, এটাও কোশ্চেন দিতে পারে। তো বিলটার নাম কি? বিলটার নাম হচ্ছে पंचायती রাজ বিল। ঠিক আছে, শহরের লোকাল গভর্নমেন্ট যদি বলে তাহলে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটি নগরপালিকা বিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিন লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? মনমোহন সিং, জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী। লংগেস্ট সার্ভিং এই চারজনের মধ্যে দেখো, যখন তোমরা অপশন দেখো না, তোমরা অনেকে আমাকে বলো যে ম্যাম এক্ষেত্রে ইনি হবেন আনসার, বাট অপশনসটা দেখতে হবে। তার মানে কি আমাদের প্রত্যেককে পড়তে হবে, একদিনে কখনো পসিবল না সবটা পড়া, বাট আস্তে আস্তে অবশ্যই পড়তে হবে, তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। চারজনের মধ্যে এই যে চারজন অপশনে রয়েছে তার মধ্যে আনসার হচ্ছে জওহরলাল নেহরু। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রাইম মিনিস্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রাইম মিনিস্টারের থেকে কিন্তু কোশ্চেন আসে আমাদের এখানে পার্লামেন্টারি সিস্টেমে। আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ, নমিনাল এক্সিকিউটিভ বলা হয়, তাই তো, তাকে বলা হয় ডিজিওর এক্সিকিউটিভ। আর প্রাইম মিনিস্টার হচ্ছেন রিয়েল এক্সিকিউটিভ, যাকে বলা হয় ডিফ্যাক্টো। তো এক্ষেত্রে প্রেসিডেন্ট হচ্ছেন হেড অফ দ্য স্টেট, প্রাইম মিনিস্টার হচ্ছেন হেড অফ দ্য গভর্নমেন্ট। আর্টিকেল 75 ভীষণ ইম্পর্টেন্ট, যেখানে বলা আছে প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং এর পাশাপাশি আরেকটা লাইনও আছে যেটা কিনা এখানে লেখা নেই, সেটা হচ্ছে আদার মিনিস্টার্স অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট উইথ দ্য কনসালটেশন অফ পিএম। তার মানে প্রাইম মিনিস্টার কনসাল্ট করছেন, ডিসিশন জানাচ্ছেন কাকে? প্রেসিডেন্টকে, যে আপনি এনাদেরকে সিলেক্ট করুন। এক্ষেত্রে প্রাইম মিনিস্টার কিন্তু পার্লামেন্টের দুটো হাউসের যে কোনো জায়গায় মেম্বার হতে পারেন, বাট এক্ষেত্রে কিন্তু অবশ্যই তিনি তার পদটিতে এন্টার করার পূর্বে প্রেসিডেন্টের কাছ থেকেই কিন্তু ওথ বা অ্যাফার্মেশন নেবেন। প্রাইম মিনিস্টারের রেসপেক্টে আর্টিকেল 75, 78, এর পাশাপাশি আরো কয়েকটা আর্টিকেল রয়েছে যেগুলো প্রাইম মিনিস্টারকে জানতে আমাদের সুবিধা করবে। ঠিক আছে, অবশ্যই আমি আলোচনা করব। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে আমি আগামী পার্টগুলো আনতে পারি। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। আন্ডার হুইচ অফ দ্য ফলোইং অ্যামেন্ডমেন্ট রাইট টু প্রপার্টি ডিলিটেড ফ্রম দ্য ক্যাটাগরিজ অফ ফান্ডামেন্টাল রাইট, যেটা লেখা নেই। তো এখানে রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইটের মানে সেকশনে ছিল, বাট বর্তমানে এটি হয়ে গেছে রাইট টু প্রপার্টি, বর্তমানে কিন্তু হয়ে গেছে এখন লিগাল রাইট। বাইরে একটুখানি পাখি আওয়াজ করছে, সেটাকে ইগনোর করে আমরা পড়তে পারি। শীতকাল, এখন অনেক যেটাকে বলে পরিযায়ী পাখিরা আসবে, তো কিছু করার নেই, সেটা প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা পড়াটা রিভিশন করব। নেক্সট কোশ্চেনে চলে যাই। ফ্রম দ্য কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড উই হ্যাভ বরোড দ্য কনসেপ্ট অফ। আয়ারল্যান্ড থেকে আমরা কোন কনসেপ্ট পেয়েছি? সিম্পল আনসার ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা মেনশন করা আছে আর্টিকেল 36 থেকে 51 পার্ট 4। এবং এক্ষেত্রে আইরিশ কনস্টিটিউশন থেকে আমরা পেয়েছি। বি.এন. রাও আমাদের কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেখানে কিন্তু তিনি এটা স্পেসিফিক্যালি পার্ট 4 ক্ষেত্রে কিন্তু তিনি বলেই দিয়েছেন এটা নন জাস্টিসিয়েবল। তো নন জাস্টিসিয়েবল মানে কি? নন জাস্টিসিয়েবল কেন বলেছেন? দেখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির রেসপেক্টে তিনি আমাদের এই যে স্পেসিফিক্যালি রাইটস গুলোকে তিনি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা হচ্ছে জাস্টিসিয়েবল, মানে যেখানে গেলে আমরা ডাইরেক্ট বিচার পেতে পারি। দ্বিতীয়টা হচ্ছে নন জাস্টিসিয়েবল। ঠিক আছে, তো ফান্ডামেন্টাল রাইট আমরা জানি, ফান্ডামেন্টাল রাইট মানে মৌলিক অধিকার, পার্ট 3 তে আছে, যেটা হচ্ছে বেসিক কমন রাইট, যেটা যদি ক্ষুণ্ণ করা হয় আমরা কোর্টে যেতে পারি, তাই না? আমরা সুপ্রিম কোর্টে যেতে পারি। সুপ্রিম কোর্টে কত আর্টিকেলে যেতে পারি?
32-তে যেতে পারি, আর হাইকোর্টে আমরা যেতে পারি 226-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বাট এখানে কিন্তু একটা মজা আছে, এই হাইকোর্টের জুরিসডিকশন সুপ্রিম কোর্টের থেকে বড়। কেন বড় কমেন্ট করে জানিও, ঠিক আছে? ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি কোর্টে যেতে পারি না, তাই এটাকে বলা হচ্ছে নন জাস্টিসিয়েবল, মানে নেচার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তাই না? স্টেটটাকে রান করার জন্য পলিসিস গুলো আমি ডাইরেক্টলি কোর্টে গিয়ে বলতে পারবো যে এই পলিসিটা ঠিক লাগছে না আমার, তাই জন্য আমি রেমেডি চাই, কখনোই বলতে পারি না। বাট আমার যদি ফান্ডামেন্টাল রাইট, যদি আমার রাইট টু এডুকেশন আমার ক্ষুণ্ণ করা হলো, রাইট টু মুভ আমার ক্ষুণ্ণ করা হলো, আমি কোর্টে যাব, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, অ্যান্টি ডিফেকশন ল ওয়াজ অ্যাডেড বাই, ভেরি ইম্পর্টেন্ট, কত শিডিউলে অ্যাড করা হয়েছে? আমাদের বর্তমানে কতগুলো শিডিউল আছে? 12টা। প্রথমে ছিল 8টা শিডিউল, তো 9, 10, 11, 12 আমি সবটাই পড়তে বলবো, বাট এগুলো না সবার আগে পড়বে, ঠিক আছে? তো এক্ষেত্রে আনসার হচ্ছে 10th শিডিউল। 10th শিডিউলে আমাদের অ্যান্টি ডিফেকশন ল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ সিম্পল বলা আছে যে এই যে আয়ারাম গায়ারাম কনসেপ্ট মানে কি, মানে একজন পার্টিতে রয়েছে, এক্সিস্ট করছে একজন মেম্বার, সে উইদাউট ইনফরমেশন অন্য পার্টিতে সুইচ করে গেল, সেটা করা যাবে না। ওকে, অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস করা যাবে না। বাট যদিও বর্তমানে এটা হচ্ছে 91st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা চেঞ্জ করা হয়েছে, এখানে বলা হয়েছে যে এক্সেপশনের কথা, ডিসকোয়ালিফিকেশন অন দ্য গ্রাউন্ডস অফ ডিফেকশন নট অ্যাপ্লাই ইন কেস অফ স্প্লিট। তো এটার রেসপেক্টে অ্যান্টি ডিফেকশন নিয়ে আমি তোমাদের একটা 2 মিনিট সিরিজ নিয়ে আসবো, যেখানে আরো ডিটেলে মনে রাখতে পারবে তোমরা। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ প্রাইম মিনিস্টার কে ছিলেন কোশ্চেন আসে, তো এক্ষেত্রে আনসার হচ্ছে রাজীব গান্ধীজি, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, which of the following article deals with the composition of council of state, that is Rajya Sabha, manner of election of the members? তো রাজ্য সভাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেটস, মানে রাজ্যের সভা, দ্যাট ইজ রাজ্য সভা। আর লোকসভাকে বলা হচ্ছে হাউস অফ পিপল, মনে রাখবে লোকসভা হচ্ছে হাউস অফ পিপল, ঠিক আছে? মনে রাখবে। তাহলে পিপলের হাউস তার মানে লোকসভা, ঠিক আছে? লোকসভা হচ্ছে লোয়ার হাউস, LL, ঠিক আছে? রাজ্যসভা তাহলে আপার। তো এক্ষেত্রে কম্পোজিশনের কথা বলা হচ্ছে, সিম্পল আনসার 80-তে মেনশন করা আছে, 80, ঠিক আছে? তো এক্ষেত্রে দেখো ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে 250, যেখানে 238 হচ্ছে আমাদের স্টেট ইউনিয়ন টেরিটরি। 12 জনকে প্রেসিডেন্ট নমিনেশন দেন, বাট বর্তমানে 245 হয়ে গেছে, 229 হচ্ছে স্টেটের, 4 জন হচ্ছে ইউনিয়ন টেরিটরিকে রিপ্রেজেন্ট করছে, 12 জনকে নমিনেশন দিচ্ছেন প্রেসিডেন্ট। এই যে 12 জন, এরা স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করছে, সায়েন্স, আর্টস, কালচার, লিটারেচার, সোশ্যাল সায়েন্স, ডিফারেন্ট সেকশনে যারা কিনা এক্সপিরিয়েন্স পিপল, তাদেরকে নেওয়া হয়। আর্টিকেল 80-তে কাউন্সিল অফ স্টেটস কম্পোজিশন যেমন আমরা পড়লাম, 81-এ হচ্ছে লোকসভার কম্পোজিশন, পরপর 80-তে হচ্ছে রাজ্যসভা, 81-তে হচ্ছে লোকসভা, পরপর মনে রাখবে, খুব ইজি হবে পড়া। নেক্সট হচ্ছে which of the following is true about হাইকোর্ট? তো হাইকোর্টের রেসপেক্টে আমি তোমাদের সুপ্রিম কোর্ট পড়ালাম, তো সুপ্রিম কোর্ট যখনই পড়বে না তোমরা হাইকোর্টটা পড়ে নেবে, কারণ সেন্ট্রি যখনই পড়ছি আমরা, যদি আমরা স্টেটকে মার্চ করে পড়ে নিই পড়াটা ইজি হবে, সময় কম লাগবে, অনেক কিছু কমন আছে। জাস্ট যেহেতু সুপ্রিম কোর্ট ইউনিয়ন, তাহলে অবশ্যই পাওয়ার বেশি, তাহলে এক্সট্রা যেটা আছে সেটা আগে পড়ে নেবো। সিম্পল, কোনটা সঠিক তথ্য? It has original and apparent jurisdiction. It enjoy power of judicial review. It act as court of law. All of the above. কি হবে আনসার? প্রত্যেকটাই কিন্তু আমাদের হাইকোর্টে রয়েছে, মনে রাখতে হবে। তো হাইকোর্টের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের, দেখো এই যে কোর্টের জুডিশিয়ারি সিস্টেমটা, এটা না এরকম একটা পিরামিডের মতো, সবচেয়ে নিচে ফ্ল্যাট অনেক সংখ্যায় আছে সাবঅর্ডিনেট কোর্ট, তারপরে সংখ্যা কমলো হাইকোর্ট, হাইকোর্ট বর্তমানে 25টা, এবং সবচেয়ে একা আছে সুপ্রিম কোর্ট, ওপর দিকে উঠছে, সংখ্যা কমছে, ঠিক আছে? মনে রাখতে হবে এখানে হাইকোর্ট তাহলে মিডলে রয়েছে, এবং টপ পজিশনে অবশ্যই কিন্তু রয়েছে আমাদের সুপ্রিম কোর্ট, তাই তো? এক্ষেত্রে 1982-তে আমরা দেখতে পাই সেট আপ হলো ক্যালকাটা, বোম্বে, মাদ্রাসে। অ্যাট প্রেজেন্ট 2019-এ 25টা হাইকোর্ট, যেটা কিনা আমি বললাম 214 থেকে 231, 214 থেকে 231 পার্ট 6-এ আমাদের হাইকোর্টের কথা বলা আছে। আমি তোমাদের বলেছিলাম তো, পার্ট 5 হচ্ছে সেন্ট্রি, পার্ট 6 হচ্ছে স্টেট। বুঝতেই পারছো কেন পার্ট 6-এ হাইকোর্ট আছে, সিম্পল। নেক্সট কোশ্চেন, which of the following can promulgate ordinance during the recess of parliament? পার্লামেন্টের রিসেশন চলছে, পার্লামেন্টে কোনো সেশন চলছে না, তো পার্লামেন্টের সেশনস গুলো অবশ্যই আমাদের পড়তে হবে। এক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্ডিন্যান্স জারি করে। প্রেসিডেন্টের অর্ডিন্যান্স 123 ধারায় মেনশন আছে, গভর্নরও কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারে 213 ধারায়, ঠিক আছে?
এখানে সেটাই বলা আছে, দেখো প্রেসিডেন্টের রেসপেক্টে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রেসিডেন্ট হচ্ছে হেড অফ দ্য স্টেট, অলসো ফার্স্ট সিটিজেন। আর্টিকেল 52 থেকে 78 পার্ট 5 এ প্রেসিডেন্টের কথা বলা আছে। এখানে প্রেসিডেন্ট হতে গেলে কি করতে হবে? ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 35 বছর বয়স হতে হবে, লোকসভার কোয়ালিফাইড মেম্বার হতে হবে এবং কোন রকম অফিস অফ প্রফিট তিনি হোল্ড করতে পারবেন না। লাস্ট প্রশ্ন, which of the following parts in the constitution has described the election commission? ইলেকশন কমিশন ভারতের নির্বাচন কমিশন, তো এটা মেনশন করা আছে পার্ট 15 এ। ইলেকশন কমিশন পার্ট 15, যেখানে আমরা দেখতে পাচ্ছি 25 জানুয়ারি 1950 এর রেসপেক্টে এস্টাবলিশ হয়েছে 324 ধারায় পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1951 ফলো করে ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি একটি ইন্ডিপেন্ডেন্ট বডি, যাদের কাজই হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। মাল্টি মেম্বার বডি 1989 ইলেকশন কমিশনার অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়ে গেছে। ঠিক আছে, আগে ছিল একজন কমিশনার, এখন কিন্তু মাল্টি মেম্বার বডি। মনে রাখবে, ইলেকশন কমিশন যদি বলে তাহলে আমরা বুঝতে পারবো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলা আছে। আর যদি ইলেকশন কমিশন অফ স্টেট বলে তাহলে স্টেট ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন সিম্পল কোশ্চেন দেয় কাদের কাদের ইলেকশন নিয়ে চিন্তিত বা কাদের ইলেকশন কন্ডাক্ট করে। দ্যাট ইজ প্রেসিডেন্ট, মনে রাখবে, একটু লিখে নিতে পারো, ভাইস প্রেসিডেন্ট, পার্লামেন্ট আর স্টেট লেজিসলেচার। ঠিক আছে, এটা হচ্ছে ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যদি বলে স্টেট ইলেকশন কমিশন তাহলে তারা পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটির যে ইলেকশন সেটা কন্ডাক্ট করে। ঠিক আছে, তো এই ছিল আজকের ইনফরমেশন। যারা এখনো পর্যন্ত আমাদের সাথে যুক্ত হওনি, আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যে প্রশ্নগুলো করলাম কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো ক্লাসটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে লাইভ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ গ্রেট ডে।